প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং একটা আনফেয়ার অ্যাডভান্টেজ। লেট মি শো ইউ হাউ। থিংক অ্যাবাউট দ্যাট ক্যারিজম্যাটিক কলিগ। আপনার রিপোর্ট আর ওই কলিগের রিপোর্ট প্রবলি সেম, বাট ও জাস্ট বেটার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে জাস্ট বিকজ অফ প্রেজেন্টেশন ভালো ছিল। অ্যাজ এ রেজাল্ট ও স্যালারি আপনার চেয়ে বেশি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি প্রমোশন পাচ্ছে। নাও আপনি যদি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন, থিংক অ্যাবাউট ইট। ৮টা গ্রুপ আছে আপনার সেকশনে। প্রতিটা গ্রুপ একই জিনিসের উপর রিপোর্ট বানাচ্ছে। জাস্ট বিকজ অফ আপনার ওই ফ্রেন্ডটা যে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, ভালো প্রেজেন্টেশনের কারণে ২ মার্ক বোনাস পেল আফটার দ্য প্রেজেন্টেশন। রিপোর্ট সেম, জাস্ট প্রেজেন্টেশন ডিফারেন্ট। দ্যাটস ওয়াই এক্সট্রা মার্কস। আপনি তাহলে এখানেও কিন্তু একটা অপরচুনিটি হারালেন। নাও থিংক অ্যাবাউট দোজ লিডার্স, ভিশনারি লিডার্স লাইক স্টিভ জবস, যারা প্রেজেন্টেশন দিয়ে পুরো শেয়ার বাজারকে নাড়িয়ে দিতে পারে। প্রথমবারের মতো যখন ও ম্যাক এয়ার ইন্ট্রোডিউস করছিল, তখন সিম্পল একটা জিনিস বলল, ওয়ার্ল্ডস থিনেস্ট নোটবুক। এইটাকে দেখানোর জন্য ইউজ করলো একটা ফিজিক্যাল মেটাফোর, যেখানে ও বলল সো থিন দ্যাট ফিটস ইন অ্যান এনভেলপ, অ্যান্ড দেন সবাইকে সেটা ফিজিক্যালি দেখালো। অ্যান্ড অডিয়েন্সের মধ্যে একটা ইন্টারেস্ট জেগে উঠলো, কিউরিয়াসিটি জেগে উঠলো। এত থিন, ও বলছিল না এটা পৃথিবীর সবচেয়ে থিনেস্ট নোটবুক। ফিজিক্যাল মেটাফোরের মাধ্যমে এটা দেখালো, অ্যান্ড দ্যাট মেড দ্য স্পিচ, দ্য প্রেজেন্টেশন সুপার পাওয়ারফুল আর প্রচুর পারসুয়েসিভ। ইজ ইট এ বাই বর্ন স্কিল? দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। সহজ কিছু ফ্রেমওয়ার্ক ফলো করার মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন একজন ভালো প্রেজেন্টার। আমরা অনেকেই মনে করি যারা ভালো কথা বলতে পারে, ইজ ইট এ বাই বর্ন স্কিল? দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। দিস ইজ মি। স্কুলে থাকতে ক্লাস 9-এ অ্যাভারেজ স্কুল স্টুডেন্ট, শাই, ইন্ট্রোভার্ট, কান টক, ঠিকঠাক মতো কথা বলতে পারছি না, ঠিকঠাক মতো সবার সাথে কথা বলতে পারি না। স্টেজে উঠে কথা বলা খুবই নেক্সট লেভেল জিনিসপত্র। যেই জায়গাতে আমার বন্ধুরা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করছিল, ন্যাশনালসে যাচ্ছিল। Then the transition happened. Let me share with you my first presentation. আমার প্রথম প্রেজেন্টেশন ছিল 10 এর হেডকোয়ার্টারে। অ্যান্ড ওই সময় প্রেজেন্টেশন দিতে গিয়ে আসলে প্রথম কনসার্ন কিন্তু এটা ছিল না যে আমি প্রেজেন্ট করতে পারবো কিনা। আমার প্রথম কনসার্ন ছিল সামনে অডিয়েন্স, আয়মান ভাই, মুনজিন আপুর মতো মানুষজন, ওরা খুবই সুন্দর করে কথা বলে। সো ওই ভয়টা যে আমি কথা বলতে পারি না সামনে গিয়ে, এটা না সামহাও কাজই করে নাই। দ্য প্রেশার ওয়াজ সো হাই। প্রথমে মাথায় আসছে কিভাবে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিব। এটা আমি কলেজে থাকতে বেসিকলি। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট অফিসিয়াল প্রেজেন্টেশন, কর্পোরেট প্রেজেন্টেশন। ফ্রম দিস টু দিস, যেখানে আমি একটা ন্যাশনাল কম্পিটিশনে ২২০টা ইউনিভার্সিটির অপোজিটে পার্টিসিপেট করে টপ 8-এ চলে এসেছিলাম। অ্যান্ড দেন আমার ইউনিভার্সিটি কম্পিটিশনগুলা হোস্ট করছিলাম। অ্যান্ড দেন আই বিকেম দ্য ভাইস প্রেসিডেন্ট অফ এআরবি ইংলিশ ক্লাব, যেখানে আমার প্রায় কয়েকশো জেনারেল মেম্বারকে নিয়ে ডেইলি কাজ করা লাগছিল, এবং ওদেরকে নিয়ে আমরা বড় বড় ইভেন্ট পুল অফ করছিলাম। আই হ্যাড টু লিড সো মেনি পিপল, হ্যাড টু টক টু সো মেনি পিপল, অ্যান্ড দিস ইজ দ্য ট্রানজিশন দ্যাট হ্যাপেন্ড ফ্রম দ্যাট টু দিস, যেখানে আমি ইএমকে সেন্টারে বিভিন্ন প্রফেশনালদের সামনে লিঙ্কডইন নিয়ে সেশন নিচ্ছিলাম, তাদেরকে বোঝাচ্ছিলাম কিভাবে একটা অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল ওকে বেটার অপরচুনিটি দিতে পারে। ফ্রম দ্যাট টু দিস, যেখানে আমি একটা পাবলিক স্পিকিং কম্পিটিশনের জাজ হিসেবে যাওয়ার ইনভিটেশন পাই। আমার সেই স্কুলে ক্লাস 9-এর সেলফকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডিড ইউ এভার ইম্যাজিন ইউ কুড ডু অল অফ দিস থিং? দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি নো। But this is possible. If I could do that from being an average shy student to this, যেখানে একটা পাবলিক স্পিকিং কম্পিটিশনের জাজ হিসেবে যাচ্ছি, I think you can do that too. পাবলিক স্পিকিং স্কিল কোনো বাই বর্ন স্কিল না, কেউ শিখে আসে না। কিছু ফ্রেমওয়ার্ক যেটা আমরা আজকের এই মাস্টার ক্লাসটাতে গো থ্রু করবো, এই ফ্রেমওয়ার্কটা ফলো করে আপনি হতে পারেন আরো ক্লিয়ার, আরো ক্যারিজম্যাটিক। এই পুরো মাস্টার ক্লাসটা জুড়ে আমরা এই প্রেজেন্টেশন পাওয়ার বুকটা ফলো করব। এই পাওয়ার বুকটা আমারই লেখা, এটা আপনাদের জন্য পুরোপুরি ফ্রি। এই পাওয়ার বুকটা পেতে হলে ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশনে একটা গুগলে ফর্ম দেওয়া আছে, সেইটা ফিল আপ করলে আপনি পাওয়ার বুকটা পেয়ে যাবেন। আজকে থ্রু দ্য মাস্টার ক্লাস আমরা এই পাওয়ার বুকটাই ফলো করার চেষ্টা করব, এবং আপনাদের ওই সিক্রেট ফ্রেমওয়ার্কটা বলবো, যে বেসিক সুন্দর সিম্পল ফ্রেমওয়ার্কটা ইউজ করে সবাই আরো বেশি বেটার সাউন্ড করে এবং সবাই খুব ভালো করে প্রেজেন্ট করতে পারে। অ্যান্ড আই ডু বিলিভ আফটার দিস মাস্টার ক্লাস আপনি আরো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, আপনার কনফিডেন্স আরো বেটার হবে। আপনি ওই ইউনিভার্সিটি স্টুডেন্টটা হতে পারবেন যাকে বন্ধুরা দেখে বলে যে ওকে ইউ ক্যান প্রেজেন্ট ওয়েল, কিংবা আপনি সেই কর্পোরেট হতে পারবেন যে কিনা খুব ভালো করে প্রেজেন্টেশন দিয়ে যে কোনো রিপোর্ট প্রপারলি প্রেজেন্ট করতে পারেন।
শুধু একটা প্রমিস করতে হবে। এখানে যা, যা দেখাচ্ছি সেটা আপনার লাইফেও ইমপ্লিমেন্ট করতে হবে। যে মেটেরিয়ালস পাচ্ছেন সেগুলো ইউজ করে নেক্সট প্রেজেন্টেশনটা আপনার প্ল্যান করতে হবে। ইফ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান বি আ বেটার প্রেজেন্টার। ইফ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান স্পিক লাইক আ লিডার। ইফ ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান এস ইউর নেক্সট বিগ থিং এফর্টলেসলি। চলেন শুরু করা যাক। দিস ইজ দ্য আউটলাইন যেখানে আমাদের ৭ টা সেকশন আছে। ইন্ট্রোডাকশন, অডিয়েন্স, দ্য মেসেজ, সাপোর্টিং কনটেন্ট, স্লাইডস অ্যান্ড বোনাস কিছু হ্যাক বেসিক্যালি। যেই যে জিনিসপত্রগুলা খুবই ইম্পর্টেন্ট, না জানলেই নয়, সেই জিনিসপত্রগুলাকে আমরা এই মাস্টার ক্লাসের থ্রুতে জানবো। যা, যা শিখছেন অবশ্যই, অবশ্যই, অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। শুরুতেই আমরা একটা কুইক অডিট করে নেব। আপনার প্রেজেন্টেশনের কারেন্ট সিচুয়েশন কি সেটা আমরা এই অডিটের মাধ্যমে জানতে পারবো। সিম্পল কিছু প্রশ্ন আছে, এগুলোকে হ্যাঁ বা না দিয়ে আপনার অ্যান্সার করতে হবে। যেমন, আমি প্রেজেন্টেশন আগে স্পষ্টভাবে জানি আমার মূল মেসেজ কি। আমি অডিয়েন্সকে রিসার্চ করে প্রেজেন্টেশন সাজাই। ইয়েস অর নো। আমি প্রেজেন্টেশনের শুরুতে শ্রোতাদের আগ্রহ জাগাতে পারি। হুক। আমি গল্প, উদাহরণ বা মেটাফর ব্যবহার করি যাতে মেইন মেসেজ বুঝতে ইজি হয়। আমি প্রেজেন্টেশনের ওপেনিং এবং ক্লোজিং আগে থেকেই প্ল্যান করে রাখি। আমার কোনো স্টেজ ফোবিয়া নাই। আমি ভালোভাবে গুছিয়ে সবার সামনে কথা বলতে পারি। আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ, জেসচার, পশ্চার এর ব্যাপারে খুবই সতর্ক। আমি স্লাইডে কম টেক্সট ব্যবহার করি এবং ভিজুয়াল ব্যবহার করতে পারি। আমি রিহার্সাল করি শুধু একবার না, একাধিকবার। আমি বাংলা ইংরেজি ২ ভাষাতেই প্রেজেন্ট করতে পারি। এখানে আপনার প্রতিটা হ্যাঁ এর জন্য ১০ পয়েন্ট করে বরাদ্দ আছে এবং টোটাল পয়েন্ট হচ্ছে ১০০। এখন এই পয়েন্টের উপর বেস করে আপনার বুঝতে হবে আপনার কারেন্ট সিচুয়েশন কেমন। আপনার স্কোর যদি ১০ থেকে ৫০ এর মধ্যে হয়, আপনার লেভেল হচ্ছে স্টার্টার। তার মানে আপনি খুবই ভালো সিচুয়েশনে আছেন, একটু ভালো সচেতন। নেক্সট ধাপে আপনাকে যেতে হবে, নিজের স্কিলটা আরেকটু ডেভেলপ করতে হবে। আপনার স্কিল যদি ৬০ থেকে ৮০ এর মধ্যে হয়, আপনি অলরেডি অনেক কিছু জানেন। কিন্তু প্র্যাকটিস এবং স্ট্রাকচার দরকার। ৯০ বা ১০০ এর মধ্যে যদি আপনার স্কোর হয়, আপনি পারফর্মার, দ্য ইম্প্যাক্টর। আপনি অলরেডি প্রেজেন্টেশন অনেক ইম্পোর্টেন্ট জিনিসপত্রগুলা জানেন। এখন আপনার উচিত আরো বেশি ইম্প্যাক্ট তৈরি করা, আরো বেশি প্র্যাকটিস করা সো দ্যাট ইউ ক্যান ডু বেটার। আপনি যে লেভেলেরই হয়ে থাকেন না কেন, এই বইটা আপনাকে হেল্প করবে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। আমরা আমাদের ১ম সেগমেন্টে চলে এসেছি। নো ইউর অডিয়েন্স। অডিয়েন্স প্রোফাইলিং যেভাবে ক্রিয়েট করবেন। আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন কিন্তু আপনি আপনার অডিয়েন্স নিয়ে জানেন না। দ্যাটস আ বিট অফ। একটা খুবই পপুলার কোটও আছে। প্রেজেন্টিং উইথআউট নোয়িং ইউর অডিয়েন্স ইজ বেসিক্যালি রাইটিং আ লাভ লেটার অ্যান্ড সেইং টু হুমএভার ইট মে কনসার্ন। অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, রাইট? সো দ্যাটস হোয়াই আপনার শুরুতে যেটা করতে হবে, অডিয়েন্সটাকে প্রোফাইলিং করে ফেলতে হবে। কিভাবে অডিয়েন্স প্রোফাইলিং করবেন? সুন্দর একটা চেকলিস্টের মতো দেয়া আছে। আপনি যেটা করতে হবে, আপনার যে অডিয়েন্সের সামনে আপনি প্রেজেন্ট করবেন, সেই অডিয়েন্সের এইজ, জেন্ডার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, ডিসিশন স্টাইল, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, প্রেফার্ড কনটেন্ট টাইপ এগুলাকে খুঁজে বের করতে হবে। চিন্তা করে দেখেন, আপনি আপনি মেবি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে চান। এখন একজন গ্রামীণ ফোনের সিইওর সামনে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেভাবে প্রেজেন্ট করবেন, একজন রাজশাহীর আমের আড়ত একজন রাজশাহীর আমের আড়তদারের সামনে হয়তো আপনি একইভাবে প্রেজেন্ট করবেন না। অ্যান্ড দ্যাটস হোয়াই আপনার অবশ্যই এবং অবশ্যই, অবশ্যই অবশ্যই আপনার অডিয়েন্স প্রোফাইলিংটা করে ফেলা উচিত। এই যে আপনার দেখতে হবে ওদের এজ রেঞ্জটা আসলে কতটুকু? জেন্ডার দেখতে হবে ওরা কি নারী, পুরুষ নাকি ২ ধরনের অডিয়েন্সের সামনে আপনি কথা বলবেন। ইন্টারেস্ট, তাদের আসলে ইন্টারেস্ট কোন জায়গাতে? তারা কোন, কোন টপিক নিয়ে কথা বলে রিলেট করতে পারে ইজিলি। তাদের ডেমোগ্রাফিকটা বুঝতে হবে। ওরা কি শহরের, মফস্বলের নাকি গ্রামীণ এলাকার? সো দ্যাট আপনি যখন আপনার রেফারেন্স পয়েন্ট অডিয়েন্সকে যখন আপনি এক্সাম্পল গুলা দিবেন, যখন স্টোরি গুলা বলবেন, তখন ওর ডেমোগ্রাফিক ওয়াইজ আপনি স্টোরি গুলা তুলে ধরতে পারেন। যেমন আপনি যখন জিপির অফিসে দাঁড়িয়ে একটা প্রেজেন্টেশন দিবেন, আপনি ডেটা ড্রিভেন কথা বলবেন, বিভিন্ন রিসার্চ বেসড কথা বলবেন, বিভিন্ন রিসার্চ পেপার, নিউজ আর্টিকেল এর উপর কথা বলবেন। কিন্তু ঠিক একই টপিকের উপরে যখন একজন রাজশাহীর আম বিক্রেতার সামনে কথা বলবেন, হয়তো আপনি স্টোরি দিয়ে কথা বলবেন, ইমোশনাল কোট দিয়ে কথা বলবেন। সিম্পল। ডিসিশন স্টাইল এটা খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট। ওরা কি ইমোশনালি ডিসিশন নেয় নাকি লজিক্যালি ডিসিশন নেয়? যদি ইমোশনালি ডিসিশন নেয়, সিম্পল আপনার স্টোরি বেশি বলতে হবে, বিভিন্ন কোট বলতে হবে, ইমোশনাল তথ্যগুলাকে বেশি প্রায়োরিটাইজ করতে হবে।
ওরা কি লজিক্যাল? যদি লজিক্যাল হয় তাহলে ডেটা ড্রিভেন কথা বলতে হবে। ইনসাইটস আনতে হবে। ডকুমেন্টারি থেকে বিভিন্ন জিনিসপত্র আনতে হবে। সো ডিসিশন স্টাইলের উপর বেস করে আপনার ইনফরমেশন এবং কোন টোনে কথা বলবেন সেটা কিন্তু ডিপেন্ড করে। দ্যাটস ওয়াই ওদের ডিসিশন স্টাইল কি সেটাও আপনাকে বের করে ফেলতে হবে। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, ওরা কি বাংলায় কথা বলতে পছন্দ করে? ইংলিশে কথা বলতে পছন্দ করে? নাকি দে আর সামহার বিটুইন? নাকি দে আর সামহার ইন বিটুইন? বাংলা, ইংলিশ ২ টাই প্রেফার করে। সো আপনি ২ টাকে মিলাই কথা বলতে পারেন। এইটা আপনার আগে থেকেই জানতে হবে। প্রেফার্ড কনটেন্ট টাইপ, তারা কি স্টোরি টাইপ কনটেন্ট পছন্দ করে? নাকি তারা ডেটা ড্রিভেন কথা পছন্দ করে? যাতে আপনি আপনার ডেলিভারি স্টাইলটা বেছে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে অডিয়েন্স প্রোফাইলিং করে দেখাবো আসলে এটা কিভাবে কাজ করে। দেখেন, টপিক হচ্ছে why women should work। এটা আমার ১ম অডিয়েন্স প্রোফাইলিং। যেখানে আমি দেখতেছি আমার অডিয়েন্স প্রোফাইলের মধ্যে দেয়া আছে, উনি একজন ম্যারিড ওমেন, উনি বাংলাতে কথা বলতে পছন্দ করেন, উনি ইমোশনাল, উনি ফ্যামিলি টেক কেয়ার করে, দ্যাটস হার ইন্টারেস্ট। উনি ফজলে হাসান আবেদকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হন এবং প্রবাবলি উনি গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক কিছু জানেন, রাইট? বা গ্রামীণ ব্যাংকের ওমেন যারা আছে তাদের ব্যাপারে অনেক কিছু জানেন। অ্যান্ড দ্য টপিক ওয়াজ why women should work। এইগুলো যদি আমার অডিয়েন্স প্রোফাইলের মধ্যে পড়ে, এখন ওকে আমার কনভিন্স করতে হবে যে why women should work। এই টপিকটা নিয়ে কনভিন্স করার জন্য বা পার্সু করার জন্য আমি কি ধরনের ইনফরমেশন ইউজ করব, ওইটার জন্যই বেসিক্যালি আমরা অডিয়েন্স প্রোফাইলিংটা করছি। আপনি ডেমোটা দেখলে বুঝতে পারবেন। আপনি কি জানেন? আপনি কি জানেন প্রতিদিন আপনি নিজের ঘরে যত কাজ করেন সেটা যদি টাকা দিয়ে মাপা যেত, আপনি হতেন গ্রামের সবচেয়ে বড় উদ্যোক্তা। আপনি সকালে পরিবারের সবাইকে খাওয়ান, বাচ্চাকে স্কুলে পাঠান, ঘর পরিষ্কার রাখেন, সবটাই দায়িত্ব। কিন্তু এগুলোও কাজ। যে ঘরে আপনি ভালোবাসা দেন, সেই ঘর আপনি অর্থনীতিতেও শক্তি দিতে পারবেন। কাজ মানে শুধু বাইরে যাওয়া নয়, কাজ মানে নিজের ক্ষমতা জানা। যখন আপনি উপার্জন করেন, তখন আপনি শুধু পরিবার চালান না, পরিবারকে সম্মান দেন। ফজলে হাসান আবেদ সাহেব যখন গ্রামীণ ব্যাংক শুরু করেছিলেন, তিনি বিশ্বাস করতেন একজন নারীর আয় মানে এক পরিবারের মুক্তি। আজ হাজারো মা বোন ছোট ব্যবসা চালাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, ঘর সামলাচ্ছেন। আর প্রমাণ করছেন নারীরা কাজ মানে সংসারের শক্তি। আর প্রমাণ করছেন নারীর কাজ মানে সংসারের শক্তি, দেশের শক্তি। আপনার মেয়ে একদিন বলবে, আমার মা আমার হিরো। দেখছেন কত বেশি ইমোশন ড্রিভেন এই স্পিচটা। উনি বাংলাতে কথা বলেন, তাই আমরা বাংলাতেই লিখেছি। উনি ফজলে হাসান আবেদ স্যার থেকে ইন্সপায়ার্ড, দ্যাটস উনার রেফারেন্স আমরা এখানে ইউজ করেছি। এবার একই টপিকের উপরে ডিফারেন্ট একটা অডিয়েন্স প্রোফাইলে আমরা একটা স্ক্রিপ্ট লেখা ট্রাই করি। এখানে অডিয়েন্স প্রোফাইলিং 2 তে আমাদের আছে একজন ফিমেল ইউনিভার্সিটি স্টুডেন্ট, যিনি বাইলিঙ্গুয়াল, মানে উনি বাংলা ইংলিশ ২ টাই প্রেফার করেন। উনি ডেটা ড্রিভেন অ্যাসপিরেশনাল ক্যারেক্টার হচ্ছে কর্পোরেট যারা বড়, বড় লিডার আছে তারা বা এন্টারপ্রেনিউর যারা আছে তারা। উনি লজিক্যাল, বুঝাই যাচ্ছে শি ইজ মোর অফ আ ডেটা ড্রিভেন অ্যান্ড লজিক্যাল। উনার জন্য যদি আমি প্রেজেন্টেশনটা প্ল্যান করতাম, দিস ইজ হাউ আই উড ডু ইট। তুমি কি জানো বাংলাদেশে কর্মক্ষেত্রে একটা জিনিস দেখেন, যখন আমরা মহিলার সাথে কথা বলছিলাম, যিনি একজন ম্যারিড ওমেন, গ্রামে থাকেন, মেবি এইজ রেঞ্জটা একটু ডিফারেন্ট, আপনি করে কথা বলছিলাম। এজ ইনি ইনি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন আমরা তুমি আরেকটু রিলেটেবল করার চেষ্টা করছি। তুমি কি জানো বাংলাদেশে কর্মক্ষেত্রে এখনো মাত্র ৩৬% নারী অংশ নিচ্ছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা মিসড পটেনশিয়াল। আমাদের দেশের অর্ধেক মানুষ যদি অর্থনীতির চাকা ঘোরাতে না পারে, তাহলে আমরা কেমন করে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখব? একটা গল্প বলি। সেবা XYZ এর সহ-প্রতিষ্ঠাতা সুবহানা সুলতানা, তিনি শুরু করেছিলেন ছোট্ট টিম নিয়ে। এখন হাজারো নারী তার কোম্পানিতে কাজ করছে। এই একটা সিদ্ধান্ত কাজ করার বদলে দিয়েছে তার জীবন, তার পরিবার আর তার সমাজের নারী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ women's empowerment isn't a feminist idea, it's an economic strategy। তুমি যদি একজন ভবিষ্যতের লিডার, উদ্যোক্তা বা প্রফেশনাল হও, তাহলে তোমার দায়িত্ব শুধু নিজের ক্যারিয়ার নয়, তোমার পাশে থাকা মেয়েটাকে অনুপ্রাণিত করা যেন সে কাজ করতে পারে, নিজের স্বপ্ন বাঁচাতে পারে। শেষে শুধু একটাই লাইন মনে রাখো, যে সমাজ নারীর সম্ভাবনাকে কাজে লাগাতে শেখে, সেই সমাজই এগিয়ে যায়। এই স্ক্রিপ্ট থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা এখানে ডেটা ইউজ করেছি। ও যেহেতু কর্পোরেট এবং এন্টারপ্রেনিউরদেরকে অ্যাসপিরেশনাল ক্যারেক্টার হিসেবে কনসিডার করে, আমরা ওই টাইপের ক্যারেক্টারদের উক্তিই এখানে নিয়ে এসেছি। আমরা লজিক্যাল বানানোর জন্য ইনসাইট ড্রিভেন কথা বলেছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও যেহেতু বাইলিঙ্গুয়াল, আমরা আমাদের প্রেজেন্টেশনের মাঝখানে একটা জায়গাতে ইংলিশের একটা পার্টও অ্যাড করেছি সো দ্যাট রিলেটেবিলিটি আরেকটু বাড়ে। সি, সেম টপিক বাট ডিফারেন্ট ওয়ে টু প্রেজেন্ট। অ্যান্ড এক্সাক্টলি এজন্যই আপনার অডিয়েন্স প্রোফাইলিং জানা খুবই ইম্পর্ট্যান্ট।
আপনার অডিয়েন্স প্রোফাইলিং করার জন্য ওই অডিয়েন্স প্রোফাইলিং এর যে চার্টটা আছে ওইটা কালেক্ট করে ফেলেন। অ্যান্ড ওইটা অনুযায়ী নেক্সট থেকে আপনার অডিয়েন্স প্রোফাইলিংটা শুরু করেন। এবং এরপরে আমাদের দেয়া আছে অডিয়েন্স প্রোফাইলিং থেকে কিভাবে একটা স্ক্রিপ্ট লিখবো। আমি স্ক্রিপ্টের ব্রেকডাউনে যেহেতু বলে দিয়েছি অলরেডি, এখানে আলাদা করে বললাম না। স্ক্রিপ্ট ব্রেকডাউনের মধ্যে আমাদের হুক ছিল। ১ম এ ইন্টারেস্ট বা মনোযোগ ধরা। 2nd এ দ্য বিগ মেসেজ, যেগুলো নিয়ে আমরা সামনেই কথা বলব। 3rd এ ছিল ওই বিগ মেসেজকে সাপোর্ট করার জন্য আমরা কিছু সাপোর্টিং কনটেন্ট, অ্যান্ড দেন শেষ হচ্ছে ইমপ্যাক্ট বা সিটিএ আমরা হচ্ছে ট্রাই করেছি। সিম্পল। ওকে। এখন আমরা পুরাটার ব্রেকডাউন তো জেনে নিলাম। এই ব্রেকডাউন দিয়ে আমি কিভাবে প্রেজেন্টেশনটা প্ল্যান করব সামনে সেটা দেখব। দ্য বিগ আইডিয়া। এখন বিগ আইডিয়াটা খুবই ইম্পোর্টেন্ট। আপনার টপিক হচ্ছে why women should work। এইটার জন্য আপনি একটা বিগ আইডিয়া ডিফাইন করতে হবে। এটা খুবই শর্ট এবং ক্লিয়ার হতে হবে। এটা একটা রিদমিক সেন্টেন্স হতে পারে। এইটা যেকোনো একটা কোট হতে পারে, যেটা আপনি আপনার অডিয়েন্সের মাথায় একদম সেট করে দিতে চান বা গেঁথে দিতে চান। দিস ইজ হোয়াট উই আর কলিং দ্য বিগ আইডিয়া। বিগ আইডিয়াটা হতে হয় শর্ট অ্যান্ড ক্লিয়ার, ইমোশনাল অ্যান্ড অ্যাসপিরেশনাল, অ্যাকশনেবল অ্যান্ড থট প্রভোকিং এবং মেমোরেবল। এবং আপনার চেষ্টা করতে হবে থ্রু দ্য প্রেজেন্টেশন বিভিন্ন সাপোর্টিং কনটেন্ট ইউজ করে বিগ আইডিয়াটাকে স্টাবলিশ করা। দেখেন বড় বড় বিগ আইডিয়া কি? বি দ্য চেঞ্জ ইউ উইশ টু সি ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড আরেকটা, আস্ক নট হোয়াট ইউর কান্ট্রি ক্যান ডু ফর ইউ, আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। এখন আপনি আপনার বিগ আইডিয়া কিভাবে খুঁজে পাবেন? খুবই সিম্পল। আপনার বিগ আইডিয়াটার পারপাস কি? ইন্সপায়ার করা, ইনফর্ম করা নাকি ট্রান্সফর্ম করা? আপনার বিগ আইডিয়াটা কোন ধরনের ইমোশন ট্রিগার করবে? হ্যাপি ইমোশন, স্যাড ইমোশন নাকি অ্যাংরি ইমোশন? এরপরে একটা ওয়ার্ডসমিথ রাখা, একটা শর্ট ফ্রেজ বানানো, রিদমিক হতে হবে, ক্যাচি হতে হবে, রিপিটেবল হতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই কয়েকটা ক্রাইটেরিয়া মেইনটেইন করলে আপনি খুবই অ্যামেজিং একটা বিগ আইডিয়া ক্রিয়েট করতে পারবেন। শুরুতেই যে আপনাদেরকে বলছিলাম দ্য বিজনেস কেস কম্পিটিশন, সেইখানে আমাদের ১ম রাউন্ডে একটা বিজনেস কেস দেয়া হয় বেসিক্যালি। যেখানে বলা হয় যে জিপি একটা ইসিএম মার্কেটে লঞ্চ করতে চায়, সেটার জন্য একটা স্ট্র্যাটেজি বানাতে। অ্যান্ড আমরা যেটা করেছিলাম, আমরা মানুষজনকে এটা বুঝানোর চেষ্টা করছিলাম যে ইসিএম ব্যবহার করার কারণে লাইফ কতটা ফ্লেক্সিবল এবং কনভিনিয়েন্ট হয়ে যায়। এটা আমাদের মেইন হাইলাইট ছিল। এইটার উপর বেস করে আমরা আমাদের বিগ আইডিয়াটা হচ্ছে সেট করলাম যে ওকে, আমাদের বিগ আইডিয়াটা হবে গো সিমলেস, বি সিমলেস। এর মাধ্যমে আমরা মানুষকে মেসেজ দিতে চাই, আপনি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই নতুন নাম্বার অ্যাক্টিভেট করতে পারবেন। কিভাবে সিম বদলানোর ঝামেলা ছাড়াই ডিভাইস চেঞ্জ করতে পারবেন। আর এই সিমের অফারগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনটা কত বেশি সিমলেস হয়ে যাবে। এটার বিগ আইডিয়াটা ছিল গো সিমলেস, বি সিমলেস। সো আপনার প্রেজেন্টেশনের উপর বেস করেও একটা বিগ আইডিয়া ডিফাইন করে ফেলতে হবে। আপনার বিগ আইডিয়া রিফাইন করা শেষ। এবার সময় হচ্ছে বিগ আইডিয়াকে সাপোর্ট করার জন্য সাপোর্টিং কনটেন্ট নিয়ে আসা। এখন চিন্তা করে দেখেন, আপনার মেইন টপিক ছিল ওয়াই উইমেন শুড ওয়ার্ক। এখন এইটাকে এস্টাবলিশ করার জন্য বা এইটাকে অ্যান্সার করার জন্য বা এইটাকে প্রপারলি অডিয়েন্সের মাথায় গেঁথে দেওয়ার জন্য কিছু সাব পয়েন্টার আপনার বের করে আনতে হবে বা কোয়েশ্চেন আপনার বের করে আনতে হবে। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করলেই আপনার মেইন পয়েন্টারটা প্রুভ হয়ে যাবে। কিভাবে দেখাই? প্রশ্নগুলো ধরেন, নারীরা কাজ করলে সমাজে কি পরিবর্তন আসবে? নারীরা কাজ করলে পরিবারের লাভ কি? নারীরা কাজ করলে অর্থনীতিতে প্রভাব পড়ে কেমন? নারীরা কাজ করলে তাদের নিজের জীবনে কি পরিবর্তন আসে? এই ৪ টা সাব পয়েন্টার্স বা কোয়েশ্চেনকে আপনি যদি অ্যান্সার করতে পারেন আপনার প্রেজেন্টেশনের থ্রুতে, বিভিন্ন ডেটা, বিভিন্ন ইনসাইটস, বিভিন্ন কোড, বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন ধরনের সাপোর্টিং কনটেন্ট দিয়ে যখনই আপনি ৪ টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবেন, তখনই এটা এস্টাবলিশ হয়ে যাবে যে ওকে, এই পরিবর্তন আসে, এই জিনিসপত্রগুলা চেঞ্জ হয়। দ্যাটস ওয়াই আ ওমেন শুড ওয়ার্ক আউটসাইড। এখন সাপোর্টিভ কনটেন্ট আসলে কোনগুলো? এটা আমরা দেখব। অনেক ধরনের সাপোর্টিং কনটেন্ট থাকে। আমি এখানে প্রায় ২০ ধরনের সাপোর্টিং কনটেন্ট দিয়ে রেখেছি। ইট ক্যান বি আর্টিকেল or research paper, it can be a quote, documentary, movie, it can be data-driven insight, it can be historical reference, case studies, news headlines, book or literature থেকে কোনো কিছু, কোনো একটা এক্সপেরিয়েন্স, পার্সোনাল এক্সপেরিয়েন্স, স্টোরি, it can be anything। এই টাইপের সাপোর্টিং কনটেন্টগুলো আপনার সিলেক্ট করতে হবে। এখন কথা হচ্ছে, কোন ধরনের সাপোর্টিং কনটেন্ট আসলে আমি সিলেক্ট করব? আপনার অডিয়েন্স প্রোফাইলিং এর উপর ভিত্তি করে ডিসাইড করতে হবে কোন ধরনের সাপোর্টিং কনটেন্ট আপনি সিলেক্ট করতে চান। যদি আপনার অডিয়েন্স খুবই অ্যানালিটিক্যাল হয়, আপনি ডেটা ড্রিভেন, ইনসাইট ড্রিভেন, ডকুমেন্টারি এসব থেকে নিবেন। যদি আপনার অডিয়েন্স খুবই ইমোশনাল হয় আর এজ রেঞ্জটাও তেমন হয়, তখন আপনি প্রবাবলি স্টোরি ইউজ করবেন, তখন আপনি প্রবাবলি হিস্ট্রিক্যাল রেফারেন্স ইউজ করবেন, কোট ইউজ করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এখানে দেখেন, আমি বইটার মধ্যে এটা একটু ডিটেইলসেও বলে দিয়েছিলাম আসলে কিভাবে ইউজ করতে হয়। দেখেন, ১ম প্রশ্ন ছিল, নারীরা কাজ করলে সমাজে কি পরিবর্তন আসে?
আমি একটা কোট ইউজ করি, women work, economies grow. এইটা যখন বললাম, বলার থ্রুতে আসলে আমি বুঝাতে চেষ্টা করলাম যে ওকে, সমাজে যদি মেয়েরা কাজ করে আমার ইকোনমি গ্রো হয়। এইটা একজন বলে গেছেন, যেটা আমরা কোটের থ্রুতে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছি। কোটটা কার নিব? সেটাও আসলে ডিপেন্ড করে আপনার অডিয়েন্স প্রোফাইলিং এর উপরে। তার অ্যাসপিরেশনাল ক্যারেক্টার যে, সেটার উপর বেস করে আমরা আসলে কোটটা নিব। সিম্পল। নারীরা কাজ করলে পরিবারের লাভ কি? যদি আমি ধরেন ডেটা ড্রিভেন কোনো একটা ইনসাইট নিতে চাই, তাহলে আমি এই টাইপের একটা ইনসাইট নিব যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কর্মজীবী নারীদের পরিবারের গড় আয় ৩০% পর্যন্ত বেশি, এবং সেই পরিবারগুলো শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিতে বেশি খরচ করে। সিম্পল কিন্তু, বুঝতে পারছেন? এই ৪ টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ৪ ধরনের সাপোর্টিং কনটেন্ট বা সিমিলার সাপোর্টিং কনটেন্ট আমরা ইউজ করব। যখনই আমার এই ৪ টা কোয়েশ্চেন অ্যান্সার করা হয়ে যাবে এই সাপোর্টিং কনটেন্ট গুলা দিয়ে, অটোমেটিক্যালি কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে নারীদের বাইরে কাজ করা উচিত। এখন এটা যেকোনো টপিকের জন্য হতে পারে। আপনি যেকোনো টপিক নিয়ে কথা বলতে পারেন। ইভেন আপনার যদি মনে হয় যে আপনি এটা নিয়ে কথা বলতে চান যে নারীরা বাইরে কাজ করবে না, আপনি ওই রিলেটেড সাপোর্টিং কনটেন্ট এ নিয়ে আসেন। দিস ইস কল্ড দ্য পারসুয়েসিভ প্রেজেন্টেশন। আপনি আপনার অডিয়েন্সকে দিয়ে যেকোনো ধরনের জিনিসপত্রই পারসু করাতে পারবেন। ডিপেন্ডস অন আপনি কত ভালোভাবে আপনার প্রেজেন্টেশনটা প্ল্যান করছেন। এবার আমরা চলে আসছি একটা পাওয়ারফুল সিটিয়ে কিভাবে প্ল্যান করবেন। খুবই সিম্পল। পাওয়ারফুল সিটি হচ্ছে বেসিক্যালি আপনার কল টু অ্যাকশন। মানুষের আসলে মেইন গোলটা কি? আপনি কি চান তারা কোনো কোর্সে ভর্তি হোক? আপনি কি চান তারা কোনো প্রজেক্টে যুক্ত হোক? আপনি কি তাদের মাইন্ডসেট চেঞ্জ করতে চান? আপনি কি চান তারা নতুন কোনো পণ্য নিয়ে জানুক? আপনার এইটা সবার আগে ডিফাইন করে ফেলতে হবে। এরপরে আপনার সিটিএটা সিলেক্ট করতে হবে সো দ্যাট সবার ওই সিটিএটা অবশ্যই মনে থাকে। স্টেপ 2, ইমোশন নাকি লজিক? আপনার সিটিটা কি রকমের হবে? ইমোশন ড্রিভেন হবে নাকি লজিক ড্রিভেন হবে? কিপ ইট সিম্পল অ্যান্ড রিপিটেবল। যখন আপনি একটা সিটিএ লিখছেন, ওইটাকে খুবই সিম্পল এবং রিপিটেবল রাখতে হবে। কারণ সিটি একটা মেসেজ। অনেক বেশি সিটিও থাকলে আপনার অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে। অনেক ভালো সিটির এক্সাম্পল হতে পারে অ্যাপল-এর থিংক ডিফারেন্ট, নাইকি জাস্ট ডু ইট, সাইমন সিনেক যেটা বলে স্টার্ট উইথ এ ওয়াই। সিম্পল। এই ছোট্ট সেন্টেন্স গুলা কিন্তু আপনার সিটিএ হতে পারে। আরো এক্সাম্পল দেই। এডুকেশন ফর অল, এটা যদি আপনার টপিক হয়, উইক সিটি হচ্ছে থ্যাংক ইউ ফর এভরিওয়ান। এইটা বলে আপনি প্রেজেন্টেশন শেষ করতে পারেন। কিংবা একটা স্ট্রং সিটি হতে পারে, আজ থেকে একটা শিশুর পাশে দাঁড়ান। আপনি হতে পারেন তার ১ম শিক্ষক। যদি টপিকটা হয় স্টার্টআপ ইনভেস্টমেন্ট পিচ, you can go for a weak CTA like hope you liked our idea. Kiংবা you can go for a strong CTA like let's shape the future together. নেক্সট চ্যাপ্টারে চলে আসি আমরা। খুবই ইন্টারেস্টিং। অ্যানালিটিক্যাল অ্যান্ড ইমোশনাল নিয়ে আমরা কথা বলছি। আপনার অবশ্যই জানতে হবে আপনার অডিয়েন্স আসলে অ্যানালিটিক্যাল নাকি ইমোশনাল। অ্যান্ড এটার উপরে বেস করে আপনার সাপোর্টিং কনটেন্ট গুলা ডিসাইড করতে হবে। ওরা যত বেশি লজিক ড্রিভেন হবে, অ্যানালিটিক্যাল হবে, আপনার সাপোর্টিং কনটেন্ট গুলা ঠিক তত বেশি অ্যানালিটিক্যাল হতে হবে। ওরা যত বেশি ইমোশনাল হবে, আপনার সাপোর্টিং কনটেন্ট গুলাই তত বেশি স্টোরি ড্রিভেন হতে হবে। এবার দেখেন, আমার পিচ যদি হয় উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এখানে আমি ২ ধরনের এক্সাম্পল দিয়েছি। যদি অডিয়েন্স আমার খুবই অ্যানালিটিক্যাল হয়, আমি বলব ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি শোজ ইফ উইমেন ওয়ার্ক ইকুয়ালি জিডিপি রাইজেস 26%। যেখানে আমি ইনসাইট বা ডেটা শো করছি জাস্ট বিকজ অফ ওরা ডেটাতে বিশ্বাস করে। আমার অডিয়েন্স যখন একটা গ্রামের ম্যারিড উইমেন যে প্রবাবলি ইমোশনাল, খুবই স্টোরি ড্রিভেন, ওকে যদি আমি বলতে চাই এই একই টপিকের উপর আমি বলব a mother working today changes the life of her children tomorrow because she was emotional, খুবই family oriented. So think about it. আপনার প্রেজেন্টেশনের টপিক যাই হোক না কেন, if you don't know your audience, আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে ঠিকঠাক মতো প্রেজেন্ট করা। আপনি যদি এইসব ডেটা, এইসব ইনসাইট একজন ওই গ্রামের মহিলাকে দেখাতেন, যিনি হচ্ছে প্রবাবলি ইমোশনাল, লজিক ড্রিভেন না, উনি হয়তো রিলেটই করতে পারত না। অ্যান্ড ভাইস ভার্সাটাও কিন্তু সত্যি। এখানে দেখেন আমরা একটা ফ্রেমওয়ার্কের মতো বানিয়েছি। আপনার নাম্বারস প্লাস স্টোরি, ডেটা প্লাস ফিলিং, লজিক প্লাস ইমোশন। যখন আপনি ২ টাকে মিলাতে পারবেন, আপনার প্রেজেন্টেশন আরো অনেক বেটার হবে। আমরা প্রেজেন্টেশনকে যখন আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে চাবো, তখন আরো পাওয়ারফুল কিছু ফ্রেজেস ইউজ করব। ইমাজিন করাতে সাহায্য করুন। কিভাবে করতে সাহায্য করবেন? দেয়ার আর ফিউ পাওয়ার ফ্রেজেস। যদি আপনি গুগলে সার্চ করেন, এই পাওয়ার ফ্রেজেস গুলো নিয়ে জানতে পারবেন। আপনার প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গাতে ইউজ ফ্রেজেস লাইক দিস: হোয়াট ইফ, ইমাজিন ইউ কুড ডু দ্যাট, থিংক অ্যাবাউট ইট, থিংক অ্যাবাউট দিস সিনারিও, যেখানে আপনি এটা অ্যাচিভ করতে পারতেন।
ওয়াই অ্যাচিভ করতে পারতেন, জেড অ্যাচিভ করতে পারতেন। আপনি এই টাইপের ফ্রেজেস যখন ইউজ করেন, ওরা ইমাজিন করতে পারে। স্টোরি টেলিংটা আরো বেশি স্ট্রং হয়। সো ফিগার আউট দিস কাইন্ড ফ্রেজেস এবং আপনার প্রেজেন্টেশনতে এগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করেন। খুবই ইম্পোর্টেন্ট একটা পার্ট আসে প্রেজেন্টেশনের। যখন আমরা প্রেজেন্টেশনটাকে আরো স্ট্রং এবং পাওয়ারফুল এবং পারসুয়েসিভ বানাতে চাই, আমরা কন্ট্রাস্ট তুলে ধরার চেষ্টা করি। কন্ট্রাস্ট কিন্তু শুধু কালারে আসে না, আপনার স্টোরি টেলিং এও কিন্তু আসতে পারে। আপনার কথার মাঝখানেও আসতে পারে। আপনি বিফোর আফটার যখন দেখাবেন, তখনই কন্ট্রাস্ট আসলে সবচেয়ে বেশি ভালোভাবে আসবে। ধরেন আপনার একটা কাস্টমার সার্ভিস টিম আছে। ওদের বিফোর সিচুয়েশন ছিল যে ওরা কমপ্লেইন হ্যান্ডেল করতে পারছে না। অ্যান্ড ওরা বলতেছে যে কমপ্লেইন হ্যান্ডলিং শুধু রুলস ফলো করা। কারণ আপনি ওদের সেট অফ রুলস দিয়ে দিয়েছেন। আপনার মাইন্ডসেটটা কিভাবে আপনি চেঞ্জ করবেন? আপনার কাস্টমার সার্ভিস টিমকে বোঝাতে হবে যে ওকে, কমপ্লেইন হ্যান্ডলিং মানে শুধু কিন্তু রুলস ফলো করা না। কমপ্লেইন হ্যান্ডলিং মানে কাস্টমারের ট্রাস্ট তৈরি করা। এই যে আপনি মাইন্ডসেটটা চেঞ্জ করলেন, ও একভাবে চিন্তা করতো, আপনি চেঞ্জ করে অন্য একটা ভাবে নিয়ে আসলেন। মাইন্ডসেট গ্রো করতে হেল্প করলেন। দিস ইজ বেসিক্যালি কন্ট্রাস্ট। মেবি দেয়ার আর সো মেনি পিপল আউট দেয়ার যারা বিশ্বাস করে যে উইমেন শুড নট ওয়ার্ক আউটসাইড। আপনি আপনার প্রেজেন্টেশনের থ্রুতে এটা স্টাবলিশ করে আসলেন যে উইমেন শুড ওয়ার্ক আউটসাইড। এই যে কন্ট্রাস্টটা ক্রিয়েট করলেন, মাইন্ডসেটটা চেঞ্জ করলেন, দিস ইজ দ্য অনলি থিং ইউ নিড অ্যাজ এ বেটার প্রেজেন্টার। আমরা একটা খুবই কমন ভুল করি। আমরা যখন টপিক সিলেক্ট করি, আমরা খুবই জেনারেলাইজড টপিক সিলেক্ট করি। যেমন ধরেন আমরা টপিক সিলেক্ট করি উইমেন এম্পাওয়ারমেন্ট। দিস ইজ আ ভেরি জেনারিক টপিক। এটাকে আরেকটু পারসুয়েসিভ কিভাবে বানানো যায়? Go for this question. Why women should work outside? Why women should do this? Women doing this achieve that more better. টপিকগুলোকে যখন এভাবে প্রপার স্ট্রাকচার করবেন, আপনার প্রেজেন্টেশন আরো বেশি পারসুয়েসিভ হবে। এবার কর্পোরেটে চিন্তা করি। আপনার প্রেজেন্টেশন হতে পারে ডিজিটাল মার্কেটিং টিম নিয়ে। সো তখন আপনার প্রেজেন্টেশনের টপিক হতে পারে ডিজিটাল মার্কেটিং, কিংবা আপনি বেটার টপিকও দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং দিয়ে কিভাবে ১ মাসে সেলস ৫ গুণ বাড়ানো যায়। যখনই আপনি এই টপিকটা বলতেছেন, সবার কিউরিওসিটি টপিকেই কিন্তু অনেক বেশি পিকে থাকবে। দ্যাটস ওয়াই টপিক সিলেকশন হওয়া উচিত খুবই স্পেসিফিক। জেনারেলাইজড টপিক সিলেক্ট করলে আসলে অডিয়েন্সের অ্যাটেনশন অত বেশি পাওয়া যায় না। এবার খুবই নেক্সট লেভেল, অ্যাডভান্স লেভেল একটা জিনিস আপনাদেরকে শেখাতে চাই। এটা আসলে সব প্রেজেন্টাররা ইউজ করতে পারেন না। এটা খুবই প্র্যাকটিসের একটা ব্যাপার। এটাকে বলে rhetorical repetition। এই জিনিসটা গ্রিক থেকে এসছিল। rhetorical repetition যখন আমরা কোনো প্রেজেন্টেশন ইউজ করি, তখন আমাদের প্রেজেন্টেশনটা আরো অনেক বেশি পারসুয়েসিভ হয়। rhetorical repetition এর সবচেয়ে বড় এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব বেশ কিছু কথার প্যাটার্ন যেটা খুবই রিদমেটিক হয় অ্যান্ড রিপিট হয়। খুবই সিম্পল। যেমন ধরেন, এখানে একটা স্পিচের শুরুতে বলা হয়েছিল, "I have a dream." এইটা যখন মার্টিন লুথার কিং জুনিয়র ইউজ করেছিলেন, তার যদি আপনি স্পিচটা একবার সার্চ করে দেখেন YouTube এ, আপনি দেখবেন উনি ওনার ভিশন নিয়ে শেয়ার করছিলেন। এবং ভিশনের বিভিন্ন জায়গাতেই হি ওয়াজ ইউজিং দ্য সেইম ফ্রেজেস ওভার অ্যান্ড ওভার এগেইন। I have a dream. সিম্পল। দেন উইনস্টন চার্চিল যিনি বলেছিলেন, "We shall fight, we shall fight, we shall fight." সিম্পল। রিপিট করেছে যেটা রিদমের মতো সাউন্ড করে। আমি আমার মার্কেটিং টিম বা কাস্টমার সার্ভিস টিমে যদি এটা ইউজ করতাম, তাহলে ইট উড সাউন্ড লাইক দিস: "We build trust, we build relationship, we build brands." As simple as that. যদি কাস্টমার সার্ভিস এটা ইউজ করতে চাইতাম, সেম প্যাটার্ন: "We listen first, we listen deeply, we listen to understand." এইটার আরো অনেক ধরনের এক্সাম্পল হয়। rhetorical repetition অনেক ধরনের ফর্মুলা বা ফ্রেমওয়ার্ক আছে। এই বইটাতে আপনার সবগুলা ফর্মুলা, ফ্রেমওয়ার্ক এক জায়গাতে দেয়া আছে। If you think you wanna collect the whole PDF, কমেন্টে এবং ডেসক্রিপশন ২ জায়গাতেই এই বইটার জন্য একটা ফর্ম দেয়া আছে। সেটা ফিল আপ করলে আপনি বইটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে আরো কিছু প্যাটার্ন এবং ফ্রেমওয়ার্ক দেয়া আছে। I can give you more examples. যেমন এখানে দেয়া আছে। যেমন এখানে দেয়া আছে, যখন it is about a leadership talk, এটা হতে পারে: "When we dream together. When we grow together." ধরেন যদি এটা সেলস এর মোটিভেশন এর হিসেবে আমি রিপিটেটিভলি ইউজ করতে চাই, তাহলে এই ধরনের হতে পারে: "Listen, really listen." অথবা close. As simple as that. অ্যান্ড এটা থেকে কিন্তু আপনি আপনার বিগ মেসেজটাও পেতে পারেন, যেটা আমরা শুরুতেই ডিসকাস করেছিলাম। rhetorical repetition নিয়ে আমার দেখা সবচেয়ে ভালো কনটেন্ট হচ্ছে এইটা, একটা টেড টক, যেখানে টেড টকে স্পিকার যিনি আছেন, উনি পারসুয়েসিভ প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেটা নিয়ে কথা বলেন। টেড টকটার নাম হচ্ছে "স্পিক লাইক এ লিডার।" ইভেন এই পিডিএফ এ যদি আপনি এই
কভারটার উপরে ক্লিক করেন তাহলে আপনাকে ইউটিউবের এই ভিডিওটার মধ্যেই নিয়ে চলে যাবে। যেখানে উনি খুবই অ্যামেজিং ওয়েতে rhetorical repetition কিভাবে আপনার প্রেজেন্টেশন ইউজ করবেন, ভালো, ভালো এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন। কিভাবে আপনি আপনার কর্পোরেট পিচ কিংবা আপনার ইউনিভার্সিটির পিচে ইউজ করবেন, এটা উনি দেখিয়েছেন। rhetorical repetition is that one tool যেটা কেউ কখনোই ইউজ করে না উনাদের প্রেজেন্টেশনে। এটা যত প্রপারলি আপনি ইউজ করবেন, আপনার সম্ভাবনা থাকবে ওই প্রেজেন্টেশনটাতে আরো বেটার করার। ধরেন আপনি কোন কম্পিটিশনে যাচ্ছেন, আপনার কম্পিটিটর আপনার অপোনেন্ট থেকে নিজেকে ডিফারেনশিয়েট করতে পারবেন এই একটা টুলের মাধ্যমে। দ্যাট ইস কল্ড rhetorical repetition. As simple as that. এবার আমরা আমাদের নেক্সট সেগমেন্টে চলে আসছি। যেখানে আমরা কথা বলবো স্লাইডস নিয়ে। স্লাইডস নিয়ে আমাদের অনেক, অনেক কনফিউশন থাকে অ্যান্ড নট গোনা লাই। স্লাইডস নিয়ে যদি কথা বলতে হয়, আমি আরেকটা প্রপার মাস্টার ক্লাস বানাইতে পারবো। যেখানে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাইতে পারবো কিভাবে আসলে স্লাইড নিয়ে প্ল্যান করতে হয়, কিভাবে আসলে স্লাইড বানাতে হয়। There are so many things ডিজাইন এন্ডে, চিন্তা করার এন্ডে এত কিছু হয়তো এখানে কভার করা পসিবল হবে না। বাট স্লাইডস নিয়ে আপনার যতটুকু না জানলেই নয়, আমরা এই পার্টে সেইটা প্রেজেন্ট করব। There will be so many presentations যেখানে আপনার স্লাইডস দরকার হচ্ছে না। অ্যান্ড there will be so many presentations যেখানে আপনার স্লাইড দরকার হবে। সো আপনি যদি এর আগ পর্যন্ত করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রেজেন্টেশনটা কি ধরনের হবে। স্লাইড ক্যান বি অপশনাল বাট এতটুকু পর্যন্ত যদি আপনি কমপ্লিট করে ফেলেন, তাহলে আপনার অলরেডি একটা ভালো প্রেজেন্টেশন প্ল্যান হয়ে যাওয়ার কথা। এবারে এই প্ল্যানগুলাকে কিভাবে আপনি ভিজুয়ালি দেখাবেন, সেটার জন্য আমরা জানবো কিভাবে স্লাইড প্ল্যান করতে হয় এবং আমরা কিছু বেসিক ডিজাইন প্রিন্সিপল নিয়েও জানতে পারবো এই বইটার থ্রুতে। ৮ ধরনের স্লাইড সবচেয়ে বেশি পপুলারলি ইউজ করা হয়। There can be more, বাট আপনি ৮ ধরনের স্লাইড নিয়ে জানলেই good to go for you. ১ম এ আপনার থাকে ওপেনিং স্লাইড বা হুক। ওপেনিং স্লাইড খুবই স্ট্রং ভিজুয়ালের হতে হয়, মিনিমাল টেক্সটের হতে হয়, খুবই ক্লিয়ার হেডলাইন হতে হয়। আপনার যে ট্যাগলাইনটা আপনি বিগ মেসেজের মধ্যে ডিফাইন করেছিলেন, সেটা আপনার ওপেনিং স্লাইডে থাকতে পারে। কিংবা ওপেনিং স্লাইডে আপনার প্রবলেম স্টেটমেন্টও থাকতে পারে। অনেকেই প্রেফার করে ওপেনিং স্লাইডটাকে হুক বা অডিয়েন্সের অ্যাটেনশন নেয়ার জন্য। সো বেটার প্রবলেম নিয়ে ১ম স্লাইডে কথা না বলা। সবার আগে আপনার উচিত ১ম ১৫-২০ সেকেন্ডের মধ্যে একটা হুক দিয়ে অডিয়েন্সের অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলা। এরপরে আপনার আসে প্রবলেম স্লাইড। আপনি কেন ওই টপিকটা নিয়ে এক্সাক্টলি কথা বলছেন? রিলেটেবল সিনারিও ইউজ করতে পারেন, স্টোরি ইউজ করতে পারেন, ডেটা বা ইমোশন কিংবা ২ টাই আসলে এখানে ইউজ করতে পারেন। ওই প্রবলেমটার সাথে যেন আপনার অডিয়েন্স রিলেট করতে পারে সেইটা বোঝার জন্য। কিপ ইট হিউম্যান, খুবই হিউম্যান রাখা ইম্পোর্টেন্ট। আপনি যদি কিছু ডেটা আপনার প্রবলেম সাইডের মধ্যে দেখালেন এবং আপনি জাস্ট রিড করে গেলেন, ইট ডাজন্ট ওয়ার্ক। সো এটাকে হিউম্যানাইজ করা খুবই, খুবই, খুবই জরুরি। 3rd টাইপের স্লাইড হয় ইনসাইট স্লাইড। আপনি যা বুঝেছেন, বিভিন্ন ধরনের ইনসাইট আপনার সাপোর্টিং কনটেন্ট হিসেবে আপনি হয়তো আগেই সিলেক্ট করে রেখেছেন। ওই সাপোর্টিং কনটেন্টে যে ইনসাইট গুলা ছিল, সেখানে এই ইনসাইট স্লাইড গুলো এড হবে। আপনার ইনসাইট স্লাইডে থাকতে পারে কোটস, ট্রেন্ডস, ডেটা কিংবা শর্ট কেস স্টাডিজও থাকতে পারে। আমরা কিন্তু আমাদের সাপোর্টিং কনটেন্ট নিয়ে যখন জেনেছিলাম ২০ ধরনের সাপোর্টিং কনটেন্ট, সেখানে কিন্তু এগুলার কথাই জেনেছি। কোটস, ট্রেন্ডস, ডেটা এগুলোই কিন্তু ছিল। তার মানে আপনার ইনসাইট স্লাইডে বেসিক্যালি সাপোর্টিং কনটেন্ট গুলো আসবে। এবার সলিউশন স্লাইড। আচ্ছা, আমরা প্রবলেম নিয়ে কথা বললাম, আমরা ওটা ইনসাইট নিয়ে কথা বললাম যে হোয়াই ইট ইজ ইম্পোর্টেন্ট টু সলভ ইট। এবার আমি কিভাবে সলভ করব সেইটা নিয়ে কথা বলতে চাই। এটাকে অনেকে প্রসেস স্লাইডও বলে কিংবা অনেকে এটাকে ড্র্যাগ করে আরেকটা স্লাইডে নিয়ে যায়। সলিউশনটা ১ লাইন বা ২ লাইনে প্রেজেন্ট করে। এরপরে নতুন আলাদা করে হচ্ছে প্রসেস স্লাইড নিয়ে আসে। There are more. স্টোরি স্লাইডও হতে পারে। আপনি যখন অডিয়েন্সের সাথে আরো প্রপারলি কানেক্ট করতে চান, আপনি হিউম্যান স্টোরিজ ইউজ করেন। আমরা শিখেছিলাম না একটু আগে? হোয়াট ইফ, ইমাজিন এই টাইপের ফ্রেজেস গুলা ইউজ করা। ওই টাইপের ফ্রেজেস গুলো আপনি কখন ইউজ করবেন? যখন আপনার স্টোরি স্লাইড থাকবে। সো স্টোরি স্লাইডটাও একটা খুবই পাওয়ারফুল টুল আপনার স্লাইডকে আরো বেশি হিউম্যানাইজ করার জন্য। অ্যান্ড দেন যেটা একটু আগে বলছিলাম, আপনার সলিউশন নিয়ে কথা বলার জন্য কিংবা প্রসেস নিয়ে কথা বলার জন্য ইউ হ্যাভ দ্য প্রসেস স্লাইড। যেখানে আপনি ফ্লো চার্ট, স্টেপ বাই স্টেপ প্রসেস, টাইমলাইন এই টাইপের জিনিসপত্রগুলা প্রসেস স্লাইডে হচ্ছে সবচেয়ে বেশি দেখান। এরপরে আসে প্রুফ স্লাইড, যেখানে আপনার ট্রাস্টওয়ার্দিনেস বাড়াতে হয়। এখানে বেসিক্যালি আপনার টেস্টিমোনিয়াল এড হতে পারে, আবার বিভিন্ন ধরনের কোটসও এড হতে পারে বা বিভিন্ন ধরনের সেন্টেন্স যেগুলো হচ্ছে প্রবলেম আপনি আপনার ক্লায়েন্ট থেকে পেয়েছেন, সেগুলো এড হতে পারে। বা কোনো কেস স্টাডির কোনো একটা স্পেসিফিক লাইন যেটা আপনার সাপোর্টিং কনটেন্টে হেল্প করবে, সেটাও এই প্রুফ স্লাইডে আসতে পারে। প্রুফ স্লাইডের একটাই গোল, আপনার ট্রাস্টওয়ার্দিনেস বাড়ানো।
অ্যান্ড লাস্টলি দ্য ক্লোজিং স্লাইড। ক্লোজিং স্লাইডে আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, থ্যাংক ইউ লিখে রাখি। দ্যাটস আ বিগ নো নো। আপনার ক্লোজিং স্লাইডটা হতে হবে আপনার সিটিএ দিয়ে প্রপারলি প্ল্যান করা একটা স্লাইড। আপনি আপনার অডিয়েন্সের মাথায় কোন একটা মেসেজ একদম প্রপারলি এস্টাবলিশ করতে চান, ওইটার উপর বেস করে আসলে ক্লোজিং স্লাইডটা প্ল্যান করতে হয়। ইট ক্যান বি এ থট প্রভোকিং কোয়েশ্চেন, ওর আপনি আপনার যে বিগ আইডিয়াটা দিয়ে শুরু করেছিলেন, ওইটাকেই আবার এখানে নিয়ে আসেন। কিংবা আপনার পুরো প্রেজেন্টেশনটাকে সামারাইজ করতে পারেন ক্লোজিং স্লাইড নিয়ে। আস্ক দেম টু ডু সামথিং। ধরেন আমরা বললাম যে উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা আমাদের সাপোর্টিং কনটেন্ট দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আস্ক দেম টু ডু দ্য সেম অ্যাজ ওয়েল। ওদেরকে বলেন নেক্সট টাইম যখনই আপনি কোনো মেয়েকে দেখবেন যে প্রবাবলি পড়াশোনা করতে চায়, তার পাশে দাঁড়ান। এই যে ইউ আর আস্কিং টু ডু সামথিং অ্যান্ড এইটা দিয়ে শেষ করছেন, দ্যাট মেক্স দ্য প্রেজেন্টেশন ওয়ে মোর পাওয়ারফুল। তাই নেক্সট টাইম যখন প্রেজেন্টেশন প্ল্যান করছেন, ক্লোজিং স্লাইডে ডোন্ট গো ফর এ থ্যাংক ইউ, ইনস্টেড ডু দিস। অলরাইট, আমরা এবার ডিজাইনের পার্টটা নিয়ে আসবো। স্লাইডের কালার কন্ট্রাস্ট। আমরা ওই সময় মাইন্ডসেটের কন্ট্রাস্ট নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে মাইন্ডসেটের ট্রান্সফরমেশন করতে হয়। এখন আমরা বেসিক কালার কন্ট্রাস্ট নিয়ে কথা বলবো। এখানে দেখেন ২টা এক্সাম্পল দেয়া আছে। আমার যখন এখানে ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক, আমার টেক্সটের কালারে যদি খুবই ডার্ক হয়, এটা দেখতে খুব একটা ভালো লাগছে না বা আমার পড়তে খুবই কষ্ট হচ্ছে। আমরা যদি উল্টাটা করি, ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক বাট আমার টেক্সটটা একটু লাইট কালারের, তখন আমি কিন্তু খুবই ইজিলি পড়তে পারছি। আমরা অনেকেই বেসিক কালার কন্ট্রাস্টে আসলে বুঝি না, যার কারণে আমাদের স্লাইডগুলো পড়তে খুবই ডিফিকাল্ট হয়। এবং কন্ট্রাস্ট কিন্তু আসলে ম্যাটার করে। আপনি ধরুন এমন একটা স্লাইড বানালেন যেটা আপনার দেখছেই না, টাইপ বানিয়ে আসলে কোনো লাভই হয় না। দ্যাটস ওয়াই আপনার কালার কন্ট্রাস্ট মেইনটেইন করে প্রপারলি স্লাইড বানাতে হবে। এখানে আমি আপনাকে ২ টা প্রপার ফ্রেমওয়ার্ক দিয়ে পেয়েছি, যেটা ইউজ করে আপনি আরো বেটার কালার কন্ট্রাস্ট রেখে স্লাইড বানাতে পারবেন। যেখানে ১ম এ আপনার ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকবে, ফন্ট বা এলিমেন্ট যেটা আপনি ইউজ করছেন সেটা লাইট হতে হবে। এখানে এক্সাক্টলি যেভাবে আমরা এক্সাম্পলটা দিয়েছি। নিচে আরেকটা আছে, এটার এক্সাক্টলি অপোজিট। আমার ব্যাকগ্রাউন্ডটা হবে লাইট এবং যে টেক্সট আছে সেটা হবে ডার্ক বা এলিমেন্ট যেটা আছে সেটা হবে ডার্ক। এবার চিন্তা করে দেখেন, আমার এই পেজটা হচ্ছে সাদা কালারের। এই সাদা কালারের পেজে যদি আমি কালো কালারের ফন্ট না দিয়ে নীল কালারের, খুবই হালকা আকাশি রঙের নীল কালারের ফন্ট দিতাম, ওটা পড়তে কিন্তু খুবই কষ্ট হতো। অ্যান্ড দিস ইজ দ্য এক্সাক্ট রিজন অ্যান্ড দিস ইজ ওয়াই ইউ বেসিক্যালি নিড দ্য কন্ট্রাস্ট আপনার প্রতিটা স্লাইডে। এবার আপনি কিভাবে ইফেক্টিভলি আপনার কন্ট্রাস্ট গুলা ইউজ করতে পারেন। বেশ কয়েক ধরনের কন্ট্রাস্ট হয়। টেক্সট ভার্সেস ব্যাকগ্রাউন্ড, যেটার এক্সাম্পলটা আমরা এখানে উপরে দেখিয়েছি। আপনার টেক্সট যে কালারের হবে, ব্যাকগ্রাউন্ডের অপোজিট টোনের হতে হবে। এরপর থাকে আপনার অ্যাকসেন্ট হাইলাইটস। এইটা খুবই ক্রিয়েটিভলি আসলে করতে হয়। ধরেন আপনি আপনার স্লাইডের কোনো একটা ওয়ার্ডের উপরে সবচেয়ে বেশি ফোকাস রাখতে চাচ্ছেন, তখন সিম্পলি ওই ওয়ার্ডটাকে একটু বড় করে দিতে হয়, যাতে পুরো স্লাইডটা এক জায়গাতে থাকে। স্লাইডে আসার পরপরই যে ওই ওয়ার্ডে সবার অ্যাটেনশনটা চলে যায়। সো দিস ইজ কল্ড দ্য অ্যাকসেন্ট হাইলাইট। এর পাশে আপনার ইমোশনাল কন্ট্রাস্ট এবং ফন্ট ওয়েট কন্ট্রাস্ট। আপনি ফন্টের সাইজ, থিকনেস এবং স্পেসিং দিয়ে খুবই এফর্টলেসলি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারবেন। এবং ইমোশনাল কন্ট্রাস্টে আসলে আপনার শুধু রং বা হচ্ছে আপনার বেসিক ফন্ট দিয়ে আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করি না। বিভিন্ন ইমোশনাল স্টোরি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা বিভিন্ন সময় ছবি ইউজ করতে পারি। কিংবা আমরা টোনকে ডিফারেন্টলি বোঝানোর জন্য বিভিন্ন স্টোরি টেলিং এর অংশ বা ইনসাইটস এখানে নিয়ে আসতে পারি। And that's how you create a content. And that's how you create a contrast as well. এরপরে আমি যে সেগমেন্টটাতে আসবো বা সেকশনটাতে আসবো সেটা হচ্ছে স্লাইডস এর ফন্ট সিলেকশন। আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দেই না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ফন্টের উপরে নির্ভর করে আপনার টোনটা আসলে কি। ইট ক্যান বি ফানি, ইট ক্যান বি সিরিয়াস, ইট ক্যান বি ইমোশনাল অ্যাজ ওয়েল। আমরা এই পার্টে দেখার চেষ্টা করব যে কিভাবে আমার ফন্টের উপরে আমার পুরো প্রেজেন্টেশনের টোনটা আসলে ডিফাইন হয়। এখানে দেখেন ২ টা এক্সাম্পল দেয়া আছে। এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে, চেঞ্জ দ্য গেম। এইটাতে আমি যখন কমিক সেন্স এই ফন্টটা ইউজ করেছি, দেখতে মনে হচ্ছে ইটস ভেরি লাইট ওয়েটেড, ভেরি ফান ড্রিভেন অ্যান্ড স্টাফ। যখনই আমি একটা স্ট্রং এবং বোল্ড ফন্ট ইউজ করলাম, তখন এটা আমার খুবই কনফিডেন্ট এবং মডার্ন দেখাচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই সেম টেক্সটে যখন আপনি ডিফারেন্ট ফন্ট ইউজ করবেন, আপনার টোনটাও চেঞ্জ হয়ে যাবে।
এই ফন্ট সিলেকশনের উপরে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আই এম সিউর আপনারা অনেকে হয়তো Facebook এ দেখেছেন। উনি YouTube এ একটা প্রপার ভিডিও বানিয়েছিলেন, যেটার রেফারেন্স এখানে দেয়া আছে। আপনি কভারটাতে ক্লিক করলে এই ভিডিওটা দেখতে পারবেন এবং আরো প্রপারলি বুঝতে পারবেন যে ফন্ট সিলেকশন কেন ইম্পোর্টেন্ট। আমরা বিভিন্ন ধরনের ফন্ট হচ্ছে এখানে এনালাইজ করে দিয়েছি এবং এই পার্টটাতে আমরা বলে দিয়েছি যে আসলে কোথায় কোন ধরনের ফন্ট আপনার ইউজ করতে হয়। যেখানে আপনার ট্র্যাডিশনাল এবং ফরমালের জন্য এক ধরনের ফন্ট থাকে, আপনার মডার্ন বা ক্লিন লুকের জন্য অন্য ধরনের ফন্ট থাকে। আবার ক্রিয়েটিভ, ক্যাচি লুকের জন্য ডিফারেন্ট ধরনের ফন্ট থাকে। এই ৩ টা টাইপের ফন্টের বাইরে যখন আপনি একটু নেটিভ অ্যাপিল ক্রিয়েট করতে চান, তখন আপনার লোকাল ফন্ট ইউজ করতে হয়। যেমন ধরেন আপনি যদি বাংলাদেশী একজন হন, আপনার প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গাতে প্রবাবলি আপনার বাংলাতে লিখতে হতে পারে। তখন কিন্তু আপনার বাংলা ফন্টও দরকার হবে। যেমন ধরেন এই বইটা আমি যেই ফন্টটা ইউজ করে লিখেছি, দ্যাটস কল্ড হিন্দ শিলিগুড়ি, যেটা পড়তে খুবই ইজি আসলে। দেয়ার আর মোর ফন্ট যেগুলো আপনি প্রপারলি এক্সপ্লোর করলে বুঝতে পারবেন যে কোন ফন্টটা আসলে কি ধরনের লুক দেয়। আমি কিছু ফন্টের সাজেশন আপনাদের জন্য অলরেডি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারেন কিংবা ক্যাটেগরিটাও তো দেয়া আছে। এই ক্যাটেগরিগুলো ইউজ করে সেম ক্যাটেগরির যে অন্য ফন্টগুলো আছে সেটাও এক্সপ্লোর করতে পারেন এবং আপনার স্লাইডে ইউজ করতে পারেন। চিন্তা করবেন, মনে রাখবেন আপনার অডিয়েন্স প্রোফাইলিং এর উপরে কিন্তু ডিপেন্ড করে আসলে আপনার পুরো প্রেজেন্টেশনটা কি রকমের যাবে। অ্যান্ড দ্যাটস আমরা শুরুতে কিন্তু অডিয়েন্স প্রোফাইলিং শিখে ফেলেছিলাম। অলরাইট, নেক্সট চ্যাপ্টারে এসে আমরা শিখব ডেটাকে কিভাবে আরো ক্লিয়ারলি প্রেজেন্ট করতে হয়। এটা নিয়ে অবশ্য অনেকেই কথা বলে না। অ্যাকচুয়ালি কেউ কথা বলে না। বাট দিস ইজ ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। খুবই সিম্পল একটা উদাহরণ দেখেন। আপনি বলতে পারেন যে ৫,০০০ জন মানুষ নতুন বছরে এই কোর্সে এনরোল করেছে। দিস ইজ আ ফ্যাক্ট, দিস ইজ আ ডেটা। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এই ডেটাটা কিন্তু কারেক্ট। কিন্তু যখন আপনি একটা পারসুয়েসিভ প্রেজেন্টেশন বা একজন বেটার প্রেজেন্টারের নজর থেকে দেখবেন, আপনি কিন্তু এটা বললে আপনাকে একজন বেটার প্রেজেন্টার বলা হবে না। আপনাকে এমনভাবে ডেটা বলতে হবে যেন এটা স্টোরি টেলিং ফরম্যাটে চলে আসে। আরেকটু ভ্যালু ড্রিভেন ডেটা আপনার এখানে লাগবে। ইনস্টেড অফ সেইং ৫,০০০ জন মানুষ নতুন বছরে এই কোর্সে এনরোল করেছে, ইউ ক্যান সে ৫,০০০ জন মানুষ নতুন বছরে এই কোর্সে এনরোল করেছে। তাদের মধ্যে ৪০% মানুষ ৩ বছরেই নোটিসেবল ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছে। যখন আপনি রেজাল্ট ড্রিভেন কথা বলছেন, ভ্যালু ড্রিভেন কথা বলছেন, এক্সাক্টলি তখন এটা হয়ে যায় ডেটা স্টোরি টেলিং। অ্যান্ড অ্যাজ এ বেটার প্রেজেন্টার, দিস ইজ দ্য এক্সাক্ট থিং ইউ নিড। আমরা ২ টা চার্ট এখানে দেখতে পাচ্ছি। ১ম চার্টের এক্সাম্পলে দেখেন, এই চার্টটা একদমই ক্লিয়ার না। যেখানে কোনো হেডিং নাই। আমি বুঝতেই পারছি না আসলে চার্টটা কি নিয়ে। আমি দেখতে পাচ্ছি চার্টটা এক জায়গাতে শুরু হচ্ছে, এক জায়গা থেকে খুবই ডিক্লাইন হচ্ছে। বাট আসলে কি ডিক্লাইন হচ্ছে সেটা আমি প্রপারলি ডিফাইন করতে পারছি না। থিংক অ্যাবাউট দ্য আদার ওয়ে। এইখানে 2nd যে এক্সাম্পলটা দেয়া আছে, যেখানে আমার ২ পার্টেরই হেডলাইন দেয়া, যেখানে এক পাশে দেয়া রেভিনিউ এবং অন্য পাশে দেয়া মান্থ। এবং আমি শুরুতেই দেখাচ্ছি যে আমার মাসের শুরুটা জানুয়ারি যখন ছিল, তখন আমার ৳১০,০০,০০,০০০ একটা রেভিনিউ ছিল, যেটা আমার পিক। অ্যান্ড সেটাকে আমি সবুজ রং দিয়ে ডিফাইন করেছি। পজিটিভিটি বা হচ্ছে আমার ভালো গ্রোথকে ডিফাইন করার জন্য। আবার মান্থ মানে বছরের শেষে নভেম্বর যখন আসছে, তখন আমরা দেখাচ্ছি যে এটা অনেক বেশি ডিক্লাইন করেছে এবং সেটাকে আমরা রেড দিয়ে ডিফাইন করেছি। অ্যান্ড দ্যাটস হাউ ইউ প্রেজেন্ট দ্য ডেটা মোর ক্লিয়ারলি। চিন্তা করে দেখেন, এই ২ টা এক্সাম্পলের মধ্যে আপনি যদি একজন অডিয়েন্স হতেন, কোনটা আপনার কাছে আরো বেশি বেটার মনে হতো? অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান প্রেজেন্ট ইউর ডেটা এফর্টলেসলি। একটা প্রেজেন্টেশন যত ক্লিয়ার হবে, আপনি তত এফর্টলেসলি আপনার মেইন মেসেজটা কমিউনিকেট করতে পারবেন। আমরা একদম লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। আপনি একদম শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন ইম্পোর্টেন্ট জিনিসপত্র নিয়ে জেনেছেন। আপনি একদম শুরুতেই জেনেছেন কিভাবে আপনার অডিয়েন্স প্রোফাইলিং করতে হয়। আপনি জেনেছেন কিভাবে একটা বিগ মেসেজ ডিফাইন করতে হয়। আপনি জেনেছেন ওই বিগ মেসেজকে অডিয়েন্সের মাথায় এস্টাবলিশ করার জন্য সাপোর্টিং কনটেন্ট গুলা কিভাবে খুঁজে বের করতে হয়, সাপোর্টিং কনটেন্ট গুলা কিভাবে কমিউনিকেট করতে হয়, সেটার জন্য আমরা রেটরিকের মতো ভালো কিছু ফ্রেমওয়ার্কও দেখেছি। এবং আমরা শেষে দেখেছি যে কিভাবে আপনার পুরোটা প্রেজেন্টেশন প্ল্যান করা হয়ে গেলে সেটাকে স্লাইডসে ভালো করে কিভাবে প্রেজেন্ট করবেন। স্লাইডের বেসিক কিছু জিনিসপত্র এবং কালার কম্বিনেশন এবং ফন্ট সিলেকশন নিয়েও আমরা কথা বলেছি। এই জিনিসপত্রগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন এবং খুব ভালো করে রিসার্চ করে যান, খুব ভালো করে প্রিপারেশন নিয়ে যান, আপনার প্রেজেন্টেশন আগের চেয়ে অনেক বেটার হবে। আই উইল হাইলি সাজেস্ট ইউ এই পুরো জিনিসটার উপর বেস করে একটা চেকলিস্ট বানিয়ে ফেলেন। এই চেকলিস্টের উপর বেস করে আপনি যখন একটা প্রেজেন্টেশন দিবেন, সবগুলা কাজ যখন টিক, টিক, টিক হয়ে যাবে, তার মানে ইউ রেডি।
তার মানে ইউ আর রেডি ফর দ্য প্রেজেন্টেশন। লাস্টলি আপনাদের সাথে একটা হ্যাক শেয়ার করতে চাই। কিভাবে আপনি কথা বললে আরো অনেক বেশি ক্লিয়ার এবং কনসাইজ শোনাবে। এক্সাক্টলি ছবিটাতে যেভাবে দেখতে পাচ্ছেন, একটা কলম আপনার হাতে নিতে হবে এবং সেইটাকে এক্সাক্টলি পজিশনে রেখে আপনার বারবার কোনো সেন্টেন্স কিংবা কোনো প্যারাগ্রাফ পড়তে হবে। এর যদি আপনি এটলিস্ট প্রতিদিন ১ থেকে ৩ মিনিট প্র্যাকটিস করেন, আপনার কথার ক্ল্যারিটি অনেক বাড়বে। আপনার ক্ল্যারিটি অফ স্পিচ আস্তে, আস্তে ইমপ্রুভ করতে শুরু করবে। এই টাইপের আরো অনেক এক্সারসাইজ থাকে, সেগুলো আপনি সার্চ করে ট্রাই করতে পারেন। অ্যান্ড দ্যাটস ইট। এই পর্যন্ত এসেছেন মানে আপনার প্রেজেন্টেশন নিয়ে যতটুক জানা দরকার বেটার প্রেজেন্টার হওয়ার জন্য, ইউ নো এভরিথিং। আপনার কাছে প্রপার নলেজটা কিন্তু এখন আছে। তার মানে আপনি যে বলতেন আগে যে, "ওকে আমি জানি না এটা বাইবন্ডস কি?" তেমন কিন্তু না। যত ধরনের ফ্রেমওয়ার্ক একজন বেটার প্রেজেন্টারের জানা উচিত, সবকিছু আপনি জানেন। এখন আপনার একটাই কাজ করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, রিহার্স করতে হবে। যে ফ্রেমওয়ার্কগুলো এখানে শিখেছেন, সেটা এপ্লাই করতে হবে। এই জিনিসপত্রগুলো যখন আপনার প্রপারলি শেষ হয়ে যাবে, I would love to suggest you another book. আপনার যখন নেক্সট লেভেলে যেতে মন চাবে প্রেজেন্টেশনের, তখন ফর সিউর এই বইটা পড়বেন। আমার যারাই আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে বেটার প্রেজেন্টার হব কিংবা আমি কিভাবে আরো এফর্টলেসলি, প্রপারলি খুব সুন্দর করে গুছিয়ে কমিউনিকেট করব, তাদেরকে আমি এই বইটা সবসময় সাজেস্ট করে থাকি। অ্যান্ড দিস ইজ কল্ড হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এটা মোটামুটি আই ফিল সব ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং কর্পোরেটদের একবার হলেও পড়ে দেখা উচিত। এইটাতে খুব সুন্দর করে গুছিয়ে এবং সিম্পল ওয়ার্ডে আসলে বলে যে আপনি বেটার কমিউনিকেটর কিভাবে হতে পারবেন, এবং এইটার মধ্যে যে প্র্যাকটিসগুলো আসলে সাজেস্ট করা হয়, সেটা ফলো করে অনেক, অনেক বড়, বড় সিইও এবং এক্সিকিউটিভ লেভেলের মানুষজন বেটার কমিউনিকেটর হয়েছে। ইফ দে কুড ডু ইট, ইউ ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। অ্যান্ড ইয়েস, আমি যেমনটা বললাম, এই পুরো বইটা যে পিডিএফটা গো থ্রু করে আপনি এই মাস্টার ক্লাসটা করলেন, এই পুরো পিডিএফটা কিন্তু আপনি ফ্রিতেই পাচ্ছেন। আমি এই ইবুকটা নিয়ে বেশ ভালো সময় ধরে কাজ করেছি যেন এই ইবুক ফলো করলে একজন মানুষ আরেকটু বেটার প্রেজেন্টার হতে পারে। এটা পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, ডেসক্রিপশনে কিংবা কমেন্টে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। সেখানে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আপনি দেখতে পাবেন যে আপনি কি আমার সাথে একটা লাইভ ব্যাচে প্রেজেন্টেশন শিখতে চান কিনা? ইফ দ্যাটস দ্য কেস, ওইখানে ইয়েস ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দেন। আই রিচ আউট টু ইউ। আমার যে সামনে লাইভ ব্যাচ আছে, সেখানে আপনি আমার সাথে ডিরেক্টলি প্রেজেন্টেশন শিখতে পারবেন। আপনার প্রেজেন্টেশন কিভাবে বেটার হবে, আমরা ওখানে লাইভ প্র্যাকটিস করব। আমাদের অ্যাসেসমেন্ট থাকবে প্রপার। আমাদের বেশ কিছু মেটেরিয়াল থাকবে যেগুলো শুধুমাত্র আমি প্রিমিয়াম স্টুডেন্টদেরকেই দিব। বিভিন্ন চেকলিস্ট, বিভিন্ন প্ল্যানার, বিভিন্ন এক্সারসাইজ, যেগুলাকে করলে ফর সিউর আপনি আফটার দ্য কোর্স, আফটার দ্য লাইভ ব্যাচ একজন বেটার প্রেজেন্টার হবেই। যেখানে আমরা একসাথে বসে ফিগার আউট করা ট্রাই করব আপনার কোন, কোন জায়গাতে ইমপ্রুভ করা উচিত, এবং বাই দ্য এন্ড অফ দ্য কোর্স আপনি দেখতে পাবেন আরেকটা টেস্ট দিয়ে যে আপনি আসলেই ওই জায়গাগুলোতে ইমপ্রুভ করতে পেরেছেন কিনা, এবং আফটার দ্যাট কোর্স ইউল গেট এ প্রপার সার্টিফিকেশন। অলরাইট, সো উইথ দ্যাট বিং সেড, থ্যাংক ইউ সো মাচ পুরা ক্লাসটা করার জন্য। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই পিডিএফটা কালেক্ট করে ফেলে। এই ক্লাসটা করা কিংবা এই পিডিএফটা ডাউনলোড করা ইজ নট দ্য অ্যাচিভমেন্ট। যে জিনিসপত্রগুলো শিখেছেন, এটাকে ইমপ্লিমেন্ট করা ইজ দ্য অ্যাচিভমেন্ট। আই এম সিউর আপনারা ইমপ্লিমেন্ট করবেন এবং ইউ গাইজ উইল গেট ব্যাক টু মি এই কমেন্ট সেকশনে, এবং আমাকে জানাবেন যে এই সেম জিনিসপত্রগুলো এপ্লাই করার মাধ্যমে আপনার প্রেজেন্টেশন কত বেশি বেটার হলো।